নমস্কার। গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্পের জংশনের আজকের নিবেদন অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্নপূর্ণা। তাহলে গল্পটি শুরু করা যাক। প্রণাম করো, তোমার দিদি শাশুড়ি হন। ভিড় থেকে আত্মীয় পরিজনে কি কথাটা বললেন চাপা বুঝতে পারল না। প্রায় অন্ধকার ঘরে তিনি শুয়ে আছেন। ঘরে ওষুধের বড্ড গন্ধ, ডেটলের গন্ধ কিংবা ফিনাইলের গন্ধ, ঠিক কিসের গন্ধ সে বুঝতে পারছে না। সারা রাস্তায় ট্রেনের ধকল গেছে। বিয়ের পাট চুকতে, হোমের কাজ শেষ করতে প্রায় রাত কাবার। সারা রাত ঘুমোয়নি। সকালেও বান্ধবীরা ছেড়ে যায়নি। ঠাট্টা তামাশে তাকে উদ্ব্যস্ত করে রেখেছিল। ট্রেনে সামান্য ঝিমুনি, ঘুম বলতে এইটুকু। শেষে এই বাড়ি। বাবা বলেছেন, এখন থেকে আমরা আর তোমার কেউ না। বাবা জীবনের হাত ধরে বলেছেন, দেখো বাবা, ভুল ত্রুটি হলে শুধরে নিও। বেয়াইকে বলেছেন, আমার ঘর খালি হয়ে গেল, আপনার ঘর ভরে গেল, আপনি ভাগ্যবান। এমন সব নানা কথা মনে পড়ছিল তার। শেষ পর্যন্ত প্রায় অন্ধকার ঘরে কারা তাকে যে নিয়ে এলো। পাশে রূপক আছে, এই রক্ষা। সে এখনো কাউকেই নিজের মনে করতে পারছে না। অপরিচিত মানুষজন যে যা বলছে করে যাচ্ছে। রূপক বলল, দাঁড়িয়ে থাকলে কেন, প্রণাম করো, আমার ঠাকুরমা। বৃদ্ধা উঠে বসার চেষ্টা করছেন। তারপর কেমন মিনমিনে গলায় বললে, কাপড়টা পরতে দে বাবা। বোধহয় এতই কাহিল, সারাদিন এই ঘরটা থেকে নড়তে পারেন না। অস্থি চর্ম সার এই বৃদ্ধাকে প্রণাম করার সময় কেমন একটা অস্বস্তি হচ্ছিল। চোখ কোটরগত, চুল সনের মতো। নাতবউকে একজোড়া বালা দিয়ে আশীর্বাদ করলেন। রূপকের সম্পর্কে এক পিসি বালা জোড়া পরিয়ে দিল। সে তো কিছু বলতে পারছে না। বুড়ি ঠাকুমার দিকে তাকাতে পর্যন্ত ভয় পাচ্ছে। বুকের হাড় পাঁজর দেখা যায়, কতক্ষণে যেন বের হয়ে আসবে। এই বাড়িতে তাকে থাকতে হবে। তিনি যদি ঘরের বার না হতে পারে, অস্বস্তি কম হবে। তাহলে যদি বের হতে পারে, তবে চামড়া দিয়ে ঢাকা একটা কঙ্কাল তার সঙ্গে ছায়ার মতো ঘুরে বেড়াবে। কেমন আতঙ্ক ধীরে ধীরে তাকে গ্রাস করছিল। রাতে রূপক বুকে টেনে নিলে বলল, তোমার ঠাকুমার কি অসুখ? অসুখ হবে কেন, বয়সের ভার। চলাফেরা করতে পারেন? পারেন, তবে বিছানা থেকে একা নামতে পারেন না, ধরতে হয়। দেয়াল ধরে ধরে হাঁটেন। বিছানায় পড়ে থাকলে বেডশোর হতে পারে। বাবাকে জমের মতো ভয় পান। সকালে বাবা ধরে নিয়ে যান, বারান্দার ইজি চেয়ারে বসিয়ে দেন। যেখানে বসিয়ে দেবেন আর নড়বেন না। চাপা বলল, জানো, আমার না ভয় করে। কিসের ভয়? কি ভয় বুঝতে পারছি না। সে বলতে পারছে না। বাথরুমে কিংবা অন্য কোনো কাজে একা পড়ে গেলে তিনি যদি হেঁটে সামনে এসে দাঁড়ান, তার সাহস নেই সামনে দাঁড়িয়ে থাকার। বাড়িটাতে অবশ্য লোকজন কম না। শ্বশুর, শাশুড়ি, ননদ, জা এবং তাদের ছেলে মেয়ে, 2 মেয়ে, জামাই। বাড়িটায় অনেকগুলো ঘর। ঘরের মতোই মানুষজনেরাও গিজগিজ করছে। ছোট 2 দেওর ঠাকুমাকে টেনে তুলে দাঁড় করিয়েছে। বুড়ি রসিকতায় বেশ তুখোর। কি লা, কোমরে জোর আছে তো? দেখিস মিনসের চাপে তুবড়ে যাস না। অশ্লীল কথাবার্তা। সে তো একমাত্র মেয়ে। বাবা রেলে কাজ করে। কত দেশ তারা ঘুরেছে, দেখেছে। মা বাবা আর সে স্কুলের বাসে ফিরেছে, কোয়ার্টারের লনে ব্যাডমিন্টন খেলেছে, সাদা ফ্রক গায়ে,
পায় কিডস। তারপর নিজের টেবিল, জটায়ুদা এক গ্লাস দুধ নিয়ে হাজির। দুধ দেখলেই তার মাথা গরম, কত সাধ্য সাধনা। এবং সে কখনো কোনো বুড়ো মানুষ বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যেও দেখেনি, এমন অস্থি চর্মসার তো নয়ই। তার দাদুমণি, ঠাকুমা, দিদিমা, দাদু বেড়াতে এসেছেন, কিন্তু সবাই তো সবল আর হাসি খুশি। মানুষের মুখ তোবড়ানো টিনের মতো হয়, আর দেখলে ভিতরটা এত ঠান্ডা মেরে যায়, রূপকের ঠাকুমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। কি বিকট চোখ মুখ, ঠোঁট দুটো সাদা, ঠোঁটের কোষে ঘা। দাদুমণি মারা গেলে বাবা একা গেলেন, ঠাকুরমা এখন তখন। বাবা সবাইকে নিয়ে দেশের বাড়িতে গেলেন, সেও কাটোয়া স্টেশনে নেমে ছোট লাইনে, তারপর কিছুটা গরুর গাড়ি এবং হাঁটা পথে। সে যে খুব বিরক্তি বাবা ফিরে এসে ভালোই টের পেয়েছিলেন। তবে বাবার জ্ঞাতি গোষ্ঠীর কেউ বুঝতে পারেনি গায়ের বাড়িতে চাপার দম বন্ধ হয়ে আসছে। ময়লা নোংরা জামা কাপড়, হাঁটুর উপর ধুতি, গালে 2-5 দিনের বাসি দাড়ি, দরকাচা মারা সব মানুষজন। আলাদা বাথরুম নেই, আলো নেই, পাখা নেই, সে হাঁপিয়ে উঠেছিল। এই বাড়িটাতে সব আছে, একতলা বাড়ি, বিশাল ডাইনিং স্পেস, ছেলেদের আলাদা ঘর, শেষ দিকে 2টো ঘর। রূপকের বাবা মা থাকে। সে রূপকের বাবাকে এখনো বাবা বলে ডাকতে পারছে না, তবে রূপকের মাকে মা বলে ডাকতে সংকোচ হচ্ছে না তার। সে সারাদিনই মা মা করছে। বাড়িটা সব এত সুন্দর, কেবল বিকট ভুতুরে বুড়িটা বাড়িটাকে এত কুৎসিত করে রেখেছে, একদম বেমানান। বৌভাত হয়ে যাবার পর বাড়ি খালি হয়ে গেল। চাপা এখনো কাজে হাত দেয়নি। মা বলেছেন, তোমরাই তো করবে, আমার তো বয়স হয়ে গেল, আর পেরেও উঠি না। কাজের লোকের হাতে রান্না কেউ খেতে চায় না, তৃপ্তি পায় না। নিজের মানুষদের জন্য রান্না বান্নায় আনন্দ আছে চাপা, আনন্দটা খুঁজে নিতে হয়। যতদিন পারবো করব, তারপর তোমরা ছাড়া কে করবে। চাপা দরজার পাশে হেলান দিয়ে সব শোনে। নাও, তোমার ঠাকুরমার ঘরে চাটা দিয়ে এসো। শাশুড়ি মা বললেন, ব্যাস, শরীরে জ্বর এসে যায়। বুড়ি কিভাবে পড়ে আছে কে জানে, ঘরটায় ঢুকতেই তার ভয় হয়। সারা গা চুলকায়, মরা মাস ওঠে, হাঁটুতে দগদগে ঘা, মলম লাগানো বলে ঘা আরো কুৎসিত দেখায়। ঘরে ঢুকলে পচা গন্ধ পায় সে। পা দুটো অস্বাভাবিক ফোলা, যেন টিপ দিলে পুজ রক্ত বের হয়ে আসবে। মাথার চুল কাগে বগে ঠুকরে নিয়েছে। মা, ঠাকুমা সকালে চা খায় বুঝি? পেলে খায়, বুড়ো মানুষ, মাথাও ঠিক নেই। সবাই খেলে তাকে দিতে হয়, খান না খান দেখি না। খুশি থাকলে খাবেন, অখুশি থাকলে কিছুতেই খাওয়ানো যাবে না। তোমাকে দেখে খুব আহ্লাদ হয়েছে, গুনগুন করে গান গাইছিলেন। তোমার বাবাকে ডেকে বললেন, নতুন বউকে আমার পাশে বসে থাকতে বলো। মা, কি? আমার বাথরুম পেয়েছে। ঠিক আছে, যাও, আমি দিয়ে আসছি। বৌমা, তুমি? নাত বউ কোথায়? ও বাথরুমে গেছে মা। আমার নাত বউ কি সুন্দর ঘর আলো করে রেখেছে, ও কাছে থাকলে বড় আনন্দ হয়। চাপা বাথরুমে ঢুকে অক অক করে বমি করলো। কেন অক উঠে এলো বুঝতে পারছে না। তারপর মুখ মুছে আয়নায় মুখ দেখলো, বড় সিঁদুরের ফোঁটা কপালে, সিঁথিতে সিঁদুর রক্তবর্ণ ধারণ করে আছে। সে যে সত্যি ঘর আলো করে আছে, আয়নায় নিজেকে দেখলে আরো বেশি টের পায়। ভুরু প্লাক করা, চোখে আইল্যাশ। সকালে ঘর থেকে বের হবার সময় একেবারে পরিপাটি হয়ে বের হয়েছে।
ঘরে ঘরে অ্যাটাচড বাথ। রূপক ঘরে নেই। ঘরে ঢোকার আগে দরজা বন্ধ করে দিয়েছিল। বাড়িটা এত সুন্দর, আর এই বৃদ্ধা বাড়িটাতে কেন যে আছে? না থাকলে কি ক্ষতি ছিল? বাড়ির এক কোনায় পড়ে থাকলেও যেন এক কদর্য অনুভূতি সারা বাড়িটাই ছড়িয়ে রেখেছে। তোমাকে ডাকলাম, সাড়া পেলাম না, কোথায় ছিলে? মা, আমি শুনতে পাইনি, ঘরেই ছিলাম। আতঙ্ক আবার সে অন্ধকারে মৃতপ্রায় এক রমণীর কাছে, তাকে গিয়ে না দাঁড়াতে হয়। মা বললেন, ভয় কিসের? যা কিছু দেখছো সবই তার দয়ায়। তিনি ছিলেন বলেই সংসার। তোমার বাবারা 4 ভাই 2 বোন, কেউ ফেলনা নয়। তিনি তো গাছের মতো আছেন। কত সকালে ফুল ফুটেছে, ফল হয়েছে, তারপর হাওয়ায় বীজ উড়ে গেছে কখন তিনি নিজেও জানেন না। বীজ এখন গাছ হয়ে গেছে, নতুন গাছে নতুন ফুল ফল, সব কিছু। তাকে ভয় পাবার কি আছে? তিনি তো ন্যাড়া গাছ। শাশুড়ি মা ঠিক ধরে ফেলেছে। সে ঘরটায় যেতে অস্বস্তি বোধ করছে, বরং নিজের মতো বৌমা কাজ খুঁজে নেয়। ঘরে ঢুকে টেবিল চেয়ার ঝাড়ন দিয়ে পরিষ্কার করে, গ্রিলের ময়লা ন্যাকড়ায় মুছে দেয়। একদণ্ড যেন তার বসে থাকার উপায় নেই। আসলে তিনি কখন কি বেশি থাকবেন তাও বলা যায় না। সর্বাঙ্গ খালি, কেবল কোমরের নিচে কোনো রকমে কাপড়টুকু গুজে রাখেন, গায়ে কিছু রাখতে পারেন না। বুক শুকিয়ে স্তন দুটো জরুলের মতো হয়ে গেছে, চামড়া কুচকে অসাড় হয়ে গেছে। মানুষকে তো আর মেরে ফেলা যায় না যতদিন আছে। সেবা শুশ্রূষা করে যেতেই হবে। চাপা সারাক্ষণ এ ঘর ও ঘর করে, শুধু ওই ঘরটার দিকে তাকাতে পারে না। খেতে বসলেও অস্বস্তি, কখন না বের হয়ে এসে পাশে দাঁড়ান, মাথায় হাত রেখে নাত বউকে আদর করেন। পারতপক্ষে সে একা খেতে বসে না, খাওয়া তো নয়, গেলা। তারপর নিজের ঘরে সারা দুপুর দরজা বন্ধ করে থাকা। রূপকের মোটর বাইকের শব্দ পেলেই সে উঠে বসে, জানলা খুলে মুচকি হাসে, ধরে তার প্রাণ সঞ্চার হয়। ওই ঘরটা এড়িয়ে চলার বিষয় ধীরে ধীরে সবার নজরে পড়ে গেছে। চাপা অপরাধী মুখে সবার সঙ্গে কথা বলে। শ্বশুরমশাই ঘরে তখন শাসাচ্ছেন, কাপড় খুলে ফেলছো কেন? চলো বারান্দায় বসবে। শরীরে কি আর কাপড়ের দরকার আছে বাবা? কাপড় যে রাখতে পারি না। এখন থাক, সময় হলে না হয় কাপড় দিয়ে সারা শরীর ঢেকে দিস। বাবা বোধহয় জোর করে শাড়ি পরিয়ে দিচ্ছে। বুড়ির চিলি চিৎকার, আরে অধম্যের বেটা, আমাকে তুই মেরে ফেলতে চাস? শরীরে কিছু না থাকলে কি হয়? চাপা জানে বাবা নিজেই বুড়ির কাপড় সায়াতে গুজে সারা শরীরে কাপড় ঢেকে ধরে ধরে বারান্দা এনে বসিয়ে রাখবেন। যতক্ষণ পারা যায় ঝিম মেরে বসে থাকেন আর বিড়বিড় করে বকেন। সাপ সাপান্তি করে কিনা সে জানে না, কারণ বুড়ি যে দিকটায় সে তার বিপরীত দিকে থাকে। চোখে পড়ে যাবে ভেবে সে এখন সোজা তাকিয়ে হাঁটে না। দেখলে বমি উঠে আসে। মানুষ তো না, যেন কঙ্কাল। রাতের বেলা ঘরে একলা ঢুকতেও ভয়। রূপক কিছুক্ষণ তার ঠাম্মার ঘরে বসে মজা করে। অন্য 2 দেওর মন্টু ও রুন্টুও ঠাম্মাকে নিয়ে রঙে রসে মেতে যায়। তার তখন রাগ হয়, ঘেন্না পিত্তি নেই। রূপক ঘরে ঢুকে দরজা বন্ধ করে জড়িয়ে ধরতে গেলেই এক কথা, না আমার কিছু ভালো লাগছে না, হাত পা ভালো করে ধুয়ে এসো। তারপর চোখের জলে ভাসায়, বাপের বাড়ি দিয়ে আসতে বলে। এত আতঙ্ক আর অস্বস্তি নিয়ে সে এই সংসারে আর লেপ্টে থাকতে রাজি না। বুড়ির শেষ খবর পেলে সে আবার ফিরে আসবে, তবে মুখে কিছু বলে না। মাঝে মাঝে বাপের বাড়ি যাবার জন্য বায়না ধরে ঠিক,
কিন্তু সবাই বুঝিয়ে বললে নিজেকে কেন জানি বোকা লাগে। রূপককে ছেড়ে থাকতেও তার এখন কষ্ট। কি যে করে। সারাদিন আজও ওদিকে মারায়নি। সে আজ বেশ খুশি। জানলায় তার মুখ, যে যায় সেই বলে ধীরাজবাবুর পুত্রবধূ লক্ষ্মী প্রতিমা। কি সুন্দর চোখ আছে ভদ্রলোকের। সে তখন আয়নায় বাথরুমে নিজেকে দেখতে দেখতে কেমন অভিভূত হয়ে পড়ে। পুষ্ট স্তন, উড়মুলে বিজলি বাতির প্রভা, কালো মেঘের মতো চুলের ঢেউ, আর শরীরে আশ্চর্য সুষমা। বড় হতে টের পেয়েছে শরীরে একটা ফোসকা পড়লেও কষ্ট। দামি লোশন এবং বাজারের সব বিজ্ঞাপনের ছবির মতো তার বাড়িটাই উড়ে বেড়াতে ভালো লাগে। কেবল ওই ঘরটার দিকে চোখ গেলেই হিম হয়ে যায় শরীর। সাজবেলার আগে ছাদ থেকে সে সবার জামা প্যান্ট, শাড়ি, সায়া নামিয়ে আনে। রবিবার বলে রূপক বিছানায় আটকে রেখেছিল। সারা দুপুর বিকেল সে শরীরের সর্বস্ব দিয়ে রূপকের সঙ্গে মেতেছিল। তারপর বাথরুম এবং আয়না, পাতায় আইল্যাশ, চোখের নিচে নীলাভ রঙের পলকের স্পর্শ সেরে যখন বের হয়ে এলো একেবারে অপসরা। ও বৌমা, ছাদ থেকে জামা কাপড় নামিয়েছ? এ কাজটা এখন সে বাড়ির করে থাকে। জিভ কেটে দৌড়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠে গেল। আশ্চর্য আকাশ মাথার উপর, নীল নক্ষত্র আকাশে ভাসমান, বসন্তের শীতল হাওয়া। তার ছাদ থেকে নেমে আসতে ইচ্ছে হচ্ছে না। আর তখনই মনে হলো এই বাড়ির এক কোণে জ্যান্ত এক নরকঙ্কালের বাস। সঙ্গে সঙ্গে ভয়। ছুটে সব টেনে পরিমরি করে নেমে আসতেই সে দেখল চাতালের অন্ধকারে কিছু নড়াচড়া করছে। সে কাছে যেতে সাহস পাচ্ছে না, তবু নামতে হবে। সিঁড়ির পাশে কেউ। কে সে? অন্ধকারে দেখল বুড়ি খুটখুট করে ট্রাঙ্কের ভিতর চাতালের নিচে কি খুঁজছে। শরীর তার হিম হয়ে গেল। বেহুশ কোন রকমে দেয়াল ধরে বসে পড়ল। তারপর গোঙানি। এই ঘটনার পরপরই বৌমাকে ধীরাজবাবু বাপের বাড়ি পাঠিয়ে দিলেন। তারপর যা হয়, বর্ষা নামতেই বাড়ি ফাঁকা করে তিনিও চলে গেলেন। শরীর তার সাদা চাদরে ঢেকে দেওয়া হলো। খবর পেয়ে আত্মীয় স্বজন, চাপা এবং তার বাবা মা ভাই বোন সবাই এলো। সবারই কৌতূহল সিঁড়ির চাতালের নিচে কি দেখে ভিড়মি খেয়েছিল বৌমা। ঠাকুমা চাতালের নিচে কি খুঁজছিল? কি করি বা হয়? মাকে ধরে না নিয়ে গেলে কখনো যেতে পারেন না। কিন্তু আমি যে দেখলাম বাবা। ধীরাজবাবু বললেন, ওখানে আছে তো কটা ভাঙা ট্রাঙ্ক। মা ফেলে আসতে চাননি দেশের বাড়ি, তাই নিয়ে আসা। সিঁড়ির চাতালের নিচটা পরিষ্কার করতে গিয়ে চাপা সুন্দর কারুকাজ করা একটা কাঠের বাক্স পেয়ে গেল একদিন। সে গোপনে ঘরে নিয়ে বাক্সটা খুলল। কিছুই নেই। সাদা ন্যাকড়ায় জড়ানো একটা খাম, খুব যত্নের সঙ্গে রাখা। খামে আশ্চর্য সুন্দর এক টুকটুকে নতুন বউয়ের ফটো। সে ছুটে গেল বারান্দায়। ধীরাজবাবু চা খাচ্ছিলেন। কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? দেখুন দেখুন, কি সুন্দর না দেখতে নতুন বউটি। ছবিটি দেখে ধীরাজবাবু বললেন, আমার মায়ের ফটো। যেই বাড়িতে আসতো বলতো, হ্যাঁ অন্নপূর্ণাই বটে। কি সুন্দর চোখ মুখ। ছবিটা মা কিছুতেই হাতছাড়া করতো না। কোথায় পেলে? আমরা কিছু বললে বলতেন, কোথায় রেখেছি মনে করতে পারছি না। মা বোধহয় সেদিন সিঁড়ির চাতালের নিচে ছবিটা খুঁজতে গেছিলেন। নিজের ছবির সঙ্গে মানুষের শেষ ছবির তফাৎ কতটা হয় খুঁজে দেখছিলেন বোধহয়। আজকের গল্পটি এখানেই শেষ হলো। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে
লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।